ইনশাআল্লাহ স্যার। আচ্ছা দেখো, আমাদের আজকে যেটা আমরা পড়াচ্ছি সেটা হলো যে সাইক্রোমেট্রিক প্রসেস। এটা হলো এয়ার কন্ডিশনিং এ তোমার এয়ার যেটা তোমার আমাদের ইউজ হয় তখন এই কন্ডিশন গুলো দরকার হয়। কন্ডিশন বলতে বোঝাচ্ছে এয়ারের গুলো যে চেঞ্জ হয় সেটি কতগুলো এগুলো কিভাবে আমরা যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করবো, সেদিন এই তোমার এই প্রসেস গুলো তোমার এখানে অ্যাডপ্ট করা হয়। যেগুলো আমাদের মোটামুটি কিছুটা আইডিয়া সামনে আছে, এগুলোকে জাস্ট অ্যাকোমোডেট করা, যেমন সেন্সিবল হিটিং। আমি আবার বলতেছি ছিল যে তোমার এয়ার, আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমে যে এয়ারটা ফলো করে, তো ওটা যে বিভিন্ন রকম যে তোর প্রপার্টিজ বলতে বুঝাচ্ছে, ওটা তোমার কি বিশেষ করে টেম্পারেচার, হিউমিডিটি, কখনো আমাদের হিউমিডিটি কম থাকবে বেশি থাকবে, কখনো টেম্পারেচার কম থাকবে বেশি থাকবে, এটা কিভাবে মিট আপ করবো সেটার জন্য এই প্রসেস গুলো সাথে অ্যাডপ্ট করা হয়। এক নম্বরে সেন্সিবল হিটিং, সেন্সিবল কুলিং, হিউমিডিফিকেশন, ডিহিউমিডিফিকেশন করতে আমরা ডিটেলস আমরা পিছনে আমরা আলাপ করবো। মানে তোমার যেটা সেন্সিবল, আমরা সেন্সিবল হিটিং বলতে বোঝাচ্ছে যে তোমার কি হবে বলো, উইদাউট এনি চেঞ্জ ইন স্পেসিফিক হিউমিডিটি, মানে কোন হিউমিডিটি চেঞ্জ হবে না কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে, এটা বলে সেন্সিবল হিটিং বা সেন্সিবল হিটিং অথবা কুলিং। এর মানে কি তোমার এয়ারের মধ্যে তোমার ময়েশ্চার যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু কি হবে টেম্পারেচার রাইজ করবে অথবা টেম্পারেচার ফল করবে, এটা বলতে হয় সেন্সিবল হিটিং অথবা কুলিং। যেমন এখানে একটা প্রসেস দেখো, ফিগারই আছে এখানে, এই যে ফিগারটা দেখো, সেটা আমাদের ডাক্টের ভিতরে এটা একটা তোমার এখানে এয়ার ইন করতেছে, এয়ার আউট করতে, এয়ার আউট হচ্ছে, অর্থাৎ এখানে এয়ারটা যে এয়ার ইন করলো, আর এখানে কি আউট বলতে বোঝাচ্ছে যে স্পেসে ঢুকবে, যে এয়ার কন্ডিশনার স্পেসে। এখন যেমন দেখা যাচ্ছে এখন কিভাবে বলে এখানে যে যদি এখন আমরা চাচ্ছি কি এখানে কিভাবে এয়ারটাকে হিটিং করবো, কিন্তু দেখা যাচ্ছে এই এয়ার যে ময়েশ্চার যেটা নিয়ে আসছে সেই ময়েশ্চারটাই এখানে থাকবে, অর্থাৎ এখানে ময়েশ্চার কোনো অ্যাডিং হবে না, সাবস্ট্রাকশন হবে না। তাহলে কি করবো আমরা বলো, এখানে আমরা কি করতে পারি, এখানে একটা স্টিম কয়েল, স্টিম মানে যে কয়েলের ভিতরে যদি স্টিম ফ্লো করবে, এটা একটা করতে পারি, অথবা হিটারও লাগিয়ে দিতে পারি। তো বুঝা গেছে আমার, তাহলে বুঝার এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের ডাক্টের মধ্যে থাকতে হবে, যে একটা স্টিম ফ্লো। চিল যেটা ওয়াটার সেটা তো আছে, এর হলে এডিশনাল, অর্থাৎ নর্মাল যে এয়ার যেটা ফ্লো করবে, মানে ডাক্টের ভিতরে যে আমি চাচ্ছি এটার মধ্যে আরো কিছু মানে কন্ডিশন করার জন্য, মানে কিছু মডিফাই করার জন্য, এখানে তোমার হিউমিডিটিও চেঞ্জ হতে পারে অথবা কি টেম্পারেচার চেঞ্জ হতে পারে হিটিং করার জন্য। এখন আমরা হিটিং যদি শুধু আমার দরকার আছে যে আমাদের ময়েশ্চার কন্টেন্ট সেম আছে, এখন আমরা কি করতে চাচ্ছি, আমার টেম্পারেচার রাইজ করতে চাচ্ছি কিছু আমার সুইটেবল টেম্পারেচার, তখন কি হবে বলো, এই যে স্টিম, এই যে কয়েল, স্টিমের কয়েল, ঠিক আছে। এর আগে একজনের প্রশ্ন করছিল যে স্যার এখন তো আমরা তো যেখানে চিল্ড ওয়াটারতে আমরা কমন টেম্পারেচার এটা ফলো করতেছি, তাহলে আমরা এটা কন্ট্রোল করবো কি হবে, এইটা হচ্ছে একটা সিস্টেম, মানে কি আমরা স্টিমের কয়েল যেখানে পাস করাই, তাহলে কি স্টিম ফ্লো করলে আমরা যে টেম্পারেচার তো হাই, এখন এয়ার ইন যেটা হবে এটা আউট হবে, এটা হাই টেম্পারেচার হবে, কিন্তু ময়েশ্চার সেম থাকবে, কারণ কি ময়েশ্চারকে আমরা ইভাপোরেট করতেছি না, আবার কি করতেছি এটা কনডেন্স করা, কিন্তু ময়েশ্চার কনস্ট্যান্ট থাকবে, বুঝে আসছে বলো। তাহলে এখন হলো যে আমাদের কোনো সময় যে আমাদের যে এয়ারটা ফ্লো করবে সেটা আমরা টেম্পারেচার রাইজ করতে চাচ্ছি, তাহলে কি করতে পারে দুইটা, একটা হিটার দিয়েও করতে হয়, হিটারে কয়েল যদি আমি এখানে সেট করে দিই, এর উপর দিয়ে যখন এয়ারটা ক্রস করবে সেই হিটিং হয়ে এখানে ঢুকবে, টেম্পারেচার রাইজ করবে। ঠিক আছে, সাইক্রোমেট্রিক এখন আসো বলো, এখন এই যে এয়ারটা আছে সেই এয়ারটা যে পজিশনটা যে 1 হয়, 1 মিন্স মানে কি দিস ইজ দ্য পয়েন্ট 1 ইন সাইক্রোমেট্রিক চার্ট। এখানে ড্রাইভার টেম্পারেচার আছে, এনথালপি আছে, হিট টেম্পারেচার আছে, হিউমিডিটি, সব প্রপার্টিজ গুলো এখানে আছে, বুঝেছো। তাহলে বুঝা কি এখন যে আমি টেম্পারেচার রাইজ করি মানে কি, টেম্পারেচার মানে ড্রাইভার টেম্পারেচার, মানে কি এখানে এয়ার টেম্পারেচার, ড্রাইভার টেম্পারেচার যেটা যখন এটা রাইজ করলাম, অর্থাৎ এখানে TD1 থেকে TD2 তে নিয়ে আসলাম, তাহলে কি হবে বলো, এই দিস ইজ আওয়ার পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখন কি তাহলে ফাইনালি এখন কি TD2, এখন এই যে কয়েলের যে টেম্পারেচার, এখন এস্টিমেট যদি হায়ার না হয় তাহলে তো টেম্পারেচার রাইজ করবে না, অর্থাৎ বোঝা যাচ্ছে তার কয়েলের ভিতরে যেটা আমরা হিট স্টিম পাঠাবো সেটা টেম্পারেচার হায়ার, সুতরাং কি হবে এটা হচ্ছে হিট নিয়ে এটা টেম্পারেচার রাইজ করবে। তাহলে দেখো একটা হলো তোমার এয়ার ইনলেট টেম্পারেচার এয়ার, তারপর হচ্ছে কি আর হলো কয়েলের টেম্পারেচার, কয়েলের টেম্পারেচার 0.3, এন্ড এই দুইটা মিক্স আপ হয়ে কি হয়ে গেল 0.2 হয়ে গেল। এখন দেখো করসপন্ডিং 0.2 তে দেখো কি কি আমার প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, আমাদের রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু হিউমিডিটি কিন্তু কনস্ট্যান্ট, কারণ কি তখন দেখো আবার দেখো এনথালপিও চেঞ্জ হয়ে গেল, তো বুঝা কত যে 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 এয়ারটা আমার রুমে ঢুকলো তাই কি হলো তোমার প্রপার্টিজ বলতে কি তার কি হলো, শুধু ওই দেখে যে ময়েশ্চার কন্টেন্ট সেম, অর্থাৎ ময়েশ্চার কন্টেন্ট সেম হলো, তো
হিউমিডিটি চেঞ্জ হয়ে যায়। হিউমিডিটি মানে কি? হিউমিডিটি, তাহলে এইটা আমাদের একটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের হিটিং করতে চাই, কিন্তু আমাদের রিলেটিভ হিউমিডিটি যেটা আমাদের 52, 52 বা 53% এর বেশি বা কম বেশি না হলে কি হয়ে যায়, আমার কমফোর্ট এটা থাকবে না। হিটিং এর একটা লিমিট আছে। আমি যদি কমফোর্ট করতে চাই তাহলে ওই পরিমাণ কি করতে হবে আমাকে, এটাকে তাহলে আমার একটা হলো যে আমি হিটিং করতে গিয়ে কি হয়ে যায়, আমার হিটিভিটি এটাকে আমাদের কনসিডারেশন আনতে হবে, এই ধরুন ঠিক থাকে। আমি বুঝতে পারছি? বলো, একজনের রেসপন্স করে আমি কি বুঝতে পারছি বলো দেখি। আমি আবার বলি, আমাদের যে এয়ার ডাক্ট, এখানে তোমার যে আমাদের যদি আমরা যে এয়ারটা যেটা ফ্লো করবে ডাক্টের ভিতর দিয়ে, আমি চাচ্ছি যেখানে আমার আউটগোয়িং এয়ার যেটা কোনো একটা স্পেসিফিক রুমে আমি ঢুকাইতে যাচ্ছি, তাকে এখন যে টেম্পারেচার এখানে ছিল এটা তো হাই টেম্পারেচার রাইজ করতে হবে। টেম্পারেচার রাইজ করার জন্য বিকল্প কি? এখন অন্য কোনো প্রসেস নাই। সুতরাং কি করতে পারি, আমি মাঝে মাঝে এখানে স্টিমে টিউব বসাইতে পারি। অর্থাৎ স্টিম ফ্লোকে স্টিমে আমার হায়ার টেম্পারেচার, এটা লো টেম্পারেচার, তাই মিক্সারে কি এখানে একটা আমার অপটিমাল টেম্পারেচার যেটা আমার রিকোয়ারমেন্ট টেম্পারেচার আমি এখানে পেতে পারি। এই সেটা থেকে 0.2। এখন ধরে এখন সিম্পল ভাবে মনে হচ্ছে যে আমরা শুধু টেম্পারেচার রাইজ করছি, কিন্তু টেম্পারেচার রাইজেশন কি হবে, আমাদের ভিডিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যদি কমফোর্ট করতে চাই, তাহলে যদিও আমি টেম্পারেচার রাইজ করলাম, কিন্তু এর সাথে দেখতে হবে আমার হিউমিডিটি যেটা আছে সেটা আমাদের কমফোর্ট জোনে আছে কিনা, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার কি হবে, হিটিং হবে। বুঝে আসছে? বলো। তাহলে এখন বোঝা যাচ্ছে সিম্পল ভাবে আমরা বুঝতে পারি, যদি কোনো মিক্সচার হয়ে যায় তখন কি হয়ে যাবে, এটা এনথালপি চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর কি হিউমিডিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আবার দেখো সেন্সিবল কুলিং, এই টার্মটা মনে রাখতে হবে তোমাদের সবসময়, যে এই সেন্সিবল হিটিং বলতে বোঝাচ্ছে আমার চেঞ্জ ইন টেম্পারেচার, কি বলো, তবে বলো, কিন্তু কিন্তু তার হিউমিডিটি কি হয়ে যাবে, চেঞ্জ হবে না, না। এই যে উইদাউট এনি চেঞ্জ ইন স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও, এটা চেঞ্জ হবে না, কিন্তু হিটিং হবে। ঠিক অনুভাবে কুলিংটা দেখো, যদি সেন্সিবল কুলিং হয়, এখন আমি কি ডিভাইস ইউজ করবো, এখানে তো আমি নাই কয়েল, মানে কি করলাম আমি, মানে স্টিম কয়েল ইউজ করলাম, অথবা হিটার দিয়ে আমি এটা কাজ সারতে পারি, হিটিং কয়েল। কিন্তু এখন যদি কুলিং করতে হয় তাহলে কি বলো দেখি, কুলিং করলে কি করতে হবে আমাদের, আমি বুঝতে পারছি সে ধরো এখানে একটা আমার ইনলেট এয়ার টেম্পারেচার আমি এখানে আরো ঠান্ডা করতে চাচ্ছি, কিন্তু ময়েশ্চার সেম থাকবে, মানে কি ময়েশ্চার কন্টেন্ট বলতে স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি সেম থাকবে। আর কি ডিভাইস একে ইউজ করলে, কি ইউজ করতে হবে, সোর্স ইউজ করলে আমাদের টেম্পারেচার ফল করবে, কিন্তু আমার ময়েশ্চার কন্টেন্ট একই রকম থাকবে, মানে ময়েশ্চার কন্ডেন্সও করবে না, বাড়বে। তাহলে অর্থাৎ ইট মিনস মানে কি, আমি যদি এই টেম্পারেচার লো করতে চাই, আরো লো টেম্পারেচারে কয়েল লাগবে। লো টেম্পারেচার কয়েল কি হতে পারে, হয়তো পারে কুলিং ওয়াটার হইতে পারে, অথবা অথবা কি হতে রেফ্রিজারেন্ট হইতে পারে। আমরা জানি রেফ্রিজারেন্টের লো টেম্পারেচার দিয়ে আমরা মানে কি, তাহলে আমি এখানে কুলিং ওয়াটার, অর্থাৎ এই টেম্পারেচারে লো টেম্পারেচারে আমি একটা কয়েল ব্যবহার করতে পারি, এটার মধ্যে রেফ্রিজারেন্টও ফ্লো করতে পারে, অথবা কি কুল ওয়াটার ফ্লো করতে পারে। তাহলে কি হবে বলো, অর্থাৎ এই টেম্পারেচার যখন কন্ট্যাক্টে আসবে তাহলে কি হবে, টেম্পারেচার ফল করবে, ফল করে এখানে লো টেম্পারেচার হয়ে গেল। আর কি হলো মধ্যে দিয়ে কি হলো দেখো, আর দেখুন ওই শর্ত ওইটাই যে সেন্সিবল বলতে বুঝাচ্ছে, মানে ময়েশ্চারের কন্টেন্টে কোনো পরিবর্তন হবে না। কারণ ঠিক এখানে দেখো যে এখানে ছিল প্রথমে হায়ার টেম্পারেচার, আর আমাদের কুলিং কয়েল যেটা সেটা লো টেম্পারেচার, এখন দুইটা মিক্স হলো 0.2। দেখো সিমিলারকে দেখো ময়েশ্চার কন্টেন্ট সেম, 1 আর 2 ময়েশ্চার কন্টেন্ট সেম, কিন্তু কি আমাদের লিকুইডিটি চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের খেয়াল রাখতে হবে লিকুইডিটি বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের কমফোর্টের জন্য। বুঝতে পারছি বলো, তাহলে বোঝা গেল। এখন আমাদের যেটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের এটা খেয়াল রাখতে হবে, কখন যদি কোনো একটা ইনস্টলেশন হয়ে যায়, তখন যদি আমাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস থাকে, এই রিকোয়ারমেন্টস গুলো আমরা এইভাবে ফলো করতে পারবো। কখন আমরা হিটিং কয়েল ব্যবহার করে, কখনো কি কুলিং কয়েল ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের ময়েশ্চার কন্টেন্ট অ্যাজ ইট ইজ দেখে আমরা কি করতে পারি, আমাদের যে টার্গেট সেটা আমরা ফুলফিল করতে পারি। কিন্তু তখন আমাদের একটা থাকতে হবে, খেয়াল রাখতে হবে আমাদের রিলেটিভিটি যেন কমফোর্ট জোনে থাকে। ঠিক আছে, এরপরে পরেরটা যাও। এরপর এখন একটা প্রশ্ন আসছে, তোমার একটা ক্যালকুলেশন আছে, বাইপাস ফ্যাক্টর অফ হিটিং এন্ড কুলিং কয়েল। এটা বোঝাচ্ছে, এটা দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমার যে কয়েল যেটা আছে, যে কয়েল যেটা আছে, এটা কুলিং কয়েল হতে পারে, হিটিং কয়েল হতে পারে। এখন দেখো এই যে তোমার এয়ার যেটা ফ্লো করতেছে, সব এয়ার তো এটা কন্ট্যাক্টে আসতেছে নাকি বলো, কারণ কিছুতে স্পেস থাকতেছে। দেখা গেল
অর্থাৎ যে এয়ারটা এখানে কন্ট্যাক্টটা আসছে তার না টেম্পারেচার তোমার ফল করতেছে, কিন্তু বাইরে যেটা যাচ্ছে কি যে এটা একটা হায়ার টেম্পারেচার, এই টেম্পারেচারটা এখানে চলে যাচ্ছে, ওই মিক্স আপ হয়ে তখনই আসে। তার বোঝা গেল কি, অর্থাৎ আমাদের বলা উদ্দেশ্য যে মানে এখানে তোমার যেটা ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে তার টেম্পারেচার যেভাবে ফল করতেছে, কিন্তু বাইপাস করে যেটা গেছে তাদের টেম্পারেচার ওরকমই থেকে যাচ্ছে। সুতরাং এই দুটা মিক্সচার হয়ে তারপর তোমার কি আমার আউটলেট আউট মানে এয়ারে চলে আসবে। তাহলে বাইপাস ফ্যাক্টর বলতে বুঝাচ্ছে এখানে যে যে এয়ারটা চলে গেছে, যে কোন রেশিওতে এয়ারটা চলে গেল সেটাকে বাইপাস ফ্যাক্টর বলে। আমি আবার বলি, অর্থাৎ কি যেমন এয়ার যেটা আসতেছে এখন দেখা গেল ডাকটাতে পুরোটা ডাক মিলে তার কয়েল থাকে না, দেয়ার ইজ সাম স্পেস দেয়ার, এবার দেখা গেল যে কতগুলো ম্যাক্সিমাম এয়ার তো এটা কন্ট্রাক্টে আসলো, কিছু এয়ার কি হয়ে যাচ্ছে এখানে বাইপাস করে এখানে চলে যাচ্ছে, যেহেতু কমপ্লিট এটা কয়েল নাই। তাহলে কতটুকু এয়ার এখানে বাইপাস করে গেছে এটা একটা বড় ফ্যাক্টর। এই জন্য আমি যদি এদের সাথে ক্যালকুলেশন করি তাহলে এটা ঠিক হবে না, কারণ ফাইনালি যে আউটলেটে যে টেম্পারেচার আসবে সেটা তো এইটা প্লাস এটা মিক্সার হয়ে চলে আসছে। বুঝে আসছে বলো? যেমন এই জন্য দেখা যায়, দেখো এখানে এই যে যেমন TD1 যেটা বাইপাস করে সেটাও TD1, আর যেটা কন্ট্রাক্টে গেলে সেটা TD3, এখন যে TD2, এখন কি এই দুটা মিক্সার হয়ে তোমার TD2 হলো। বুঝে আসছে? তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যে আমরা যদি ডাইরেক্টলি এটার সাথে কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের এরর লাগে, কারণ এখানে কিছু এয়ার উইদাউট টাচ এখানে চলে আসছে, সেটা কনসিডারেশন নিয়ে এই সেটি এখানে দেখানো হয়েছে আর কি। তাহলে এখন এই বাইপাস কি পরিমাণ তোমার এখানে বাইপাস হয়ে গেল সেটা ক্যালকুলেশন করার জন্য এখানে একটা ফর্মুলেশন নিয়ে আসছে, সিম্পল ফর্মুলেশন, এই যে x ইকুয়াল টু ওই যে TD3 বাই TD2, আর TD3 মানে কি বলো, এটা কয়েলের টেম্পারেচার, TD2 মানে কি যেটা ফাইনাল টেম্পারেচার, আর TD3 আর TD1 এটা হচ্ছে বাইপাস ফ্যাক্টর, অর্থাৎ কি পরিমাণ এয়ার আমাদের বাইপাস করে যাচ্ছে সেটা নির্ণয় করা হচ্ছে x ইকুয়াল টু। ঠিক আছে, এরপরে যাও আরেকটা আমাদের যেটা আছে, এটা ওই যে প্রবলেম গুলো দেখে নিবে ওখানে যাতে। এরপর দেখো কুলিং এন্ড হিউমিডিফিকেশন। কুলিং এন্ড হিউমিডিফিকেশন ভালো করে খেয়াল করে দেখো, এখন আমার কি দরকার আছে, কোনো একটা আমাদের স্পেসিফিক কন্ডিশন, কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমাদের ঠান্ডাও করতে হবে, আবার কি ডিহিউমিডিফিকেশন মানে ময়েশ্চার কমাইতে হবে। হিউমিডিফিকেশন মানে ময়েশ্চার অ্যাড করা, আর ডিহিউমিডিফিকেশন ময়েশ্চার কি করা এখানে সাবস্ট্রাক্ট করা। কোন একটা তোমার অ্যারেঞ্জমেন্টে কি হইতে পারলে বলে, কারণ আমাদের কুলিং হবে আবার কি ডিহিউমিডিফিকেশন হবে, মানে কি একদিকে ঠান্ডা করতে হবে আবার কি এখানে ময়েশ্চার কমাইতে হবে। তো এখন তোমরা দেখো একটা ফিগার আছে, ফিগারটা আচ্ছা এটা একটু দেখে নাই। আচ্ছা শোনো এখানে দেখো, এটাতে বোঝা যাবে, যেমন এইটা দেখো কুলিং এন্ড হিউমিডিফিকেশন। কুলিং এন্ড হিউমিডিফিকেশন মানে কি বলো, কুলিং এন্ড হিউমিডিফিকেশন মানে কি হলো, কুলিং আবার ঠান্ডা করবে আবার কি ময়েশ্চার অ্যাড করবে। তাহলে হাউ ইট ইজ পসিবল, দেখো এখানে খেয়াল করে, আমাদের যে ডাক্ট এখন এখানে কি হলো, ধরো এয়ার ফ্লো করতেছে আবার কি এখানে বাইরে করতেছে, এখন আমরা চাচ্ছি যে এই বাতাসটাকে আমি কি করব, ঠান্ডাও করব, এর সাথে ময়েশ্চারের পরিমাণও বাড়াবো। তাহলে কি করতে বলো, একজন বলো তো, রেসপন্স করো তো দেখি কিভাবে এটা সম্ভব, মানে কি টেকনিক ইউজ করলে আমরা এখানে ময়েশ্চারের পরিমাণও বাড়াইতে পারবো আবার এটা ঠান্ডা হবে। স্যার এটা ওয়াটারের সাথে কন্ট্যাক্ট হইতে হবে। হ্যাঁ, ওয়াটার মানে কি ধরনের ওয়াটার, ওয়ার্ম ওয়াটার না কোল্ড ওয়াটার? স্যার এটা কোল্ড ওয়াটার। আচ্ছা থ্যাংক ইউ, এটা হচ্ছে মানে চিল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার। আমি এটি বুঝ কেন, ময়েশ্চার যদি আমার ওয়াটার স্প্রে করলে কি হবে, ময়েশ্চারের পরিমাণ বাড়বে, তাই না, তখন আর কন্ট্যাক্ট হবে, তখন আমরা রিকোয়ার্ড যেটা, তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে বোঝা গেল কখনো যদি কোনো একটা দেখলাম যে এয়ার মেজারমেন্ট করে দেখলাম যে আমার রুমে ঢুকার আগে যেখানে ময়েশ্চারের পরিমাণ কম আছে, যেটা কম প্রয়োজনের দরকার সেই ময়েশ্চার নাই, তাহলে কি হতে আবার ঠান্ডাও করতে হবে, ময়েশ্চার অ্যাড করতে হবে, তখন এই ডিভাইসটা ইউজ করতে হবে, মানে কি আমাদের স্প্রে করতে হবে, সত্যি কথা হট ওয়াটার স্প্রে করতে হবে। ঠিক তো বলো, এটাতে কুলিং এন্ড হিউমিডিফিকেশন। এখন বলো দেখি কুলিং এন্ড ডিহিউমিডিফিকেশন কেমন সম্ভব? কুলিং এন্ড ডিহিউমিডিফিকেশন মানে কি ময়েশ্চার কমানো, হাউ ইজ ইট পসিবল, মানে একদিকে বাতাকে ঠান্ডাও করবে আবার ময়েশ্চারের পরিমাণ কমাবে।
কেউ বলতে পারবো একটু? বাতাস ঠান্ডা হলে তো এমনি অটোমেটিক স্যার ওখানে ডিউ পয়েন্টের নিচে চলে আসলে তো মানে ওয়াটার পার্টিকেল গুলো পড়ে যাবে না? হ্যাঁ, তাহলে কি ধরনের আমার কুলিং এখানে যে কুলিং কয়েল যে কি ধরনের আমরা ওয়াটার বা কি আমাকে পাঠাইতে হবে? মানে এটা হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে। এর মানে হলো যে অর্থাৎ এখানে যে আমি কুলিং ওয়াটার বা রেফ্রিজারেন্ট যেটা ফলো করব, ওইটা কোন টেম্পারেচার নিতে চাবে? কন্ডিশন টেম্পারেচার নিচে বুঝতে পারছো? যেমন হ্যাঁ, আগে যেটা ছিল যে এখানে কি কুলিং ওয়াটার যেটা হবে, কিন্তু আমি স্প্রে করব না, কিন্তু এখানে যে টেম্পারেচার এত লো হইতে হবে যাতে কি এয়ারটা কন্ট্যাক্টটা কি হয়, কনডেন্স করলে ময়েশ্চারের পরিমাণ কি হয়ে যায়, কনডেন্স করে বেড়ে যায়। বুঝে আসছে বলো? তো এইটা হলো তোমার কি বলা, আমাদের যদি আমরা ময়েশ্চারকে রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে এখানে এমন একটা কোল্ড ওয়াটার ইউজ করতে হবে যে টেম্পারেচার কি মানে কি ডিউ পয়েন্টের নিচে। এইটি মেইন কথা। তখন নেবে ডিউ পয়েন্টের নিচে হয়ে যায়, তাই কি সে কনডেন্স করে ওয়াটার পার্টিকেল বের করে দিবে যতটুকু দরকার, আর কি আর হলো তোমার বাতাসকে ঠান্ডা করবে। ক্লিয়ার আছে বলো? আচ্ছা, এখন দেখো আরেকটা দেখো প্রসেস। হিটিং এন্ড হিউমিডিফিকেশন, এটা কিভাবে সম্ভব বলো? হিটিং এন্ড হিউমিডিফিকেশন মানে কি আমি গরমও করব আবার কি ময়েশ্চারের পরিমাণ বাড়াবো। বলতে পারবা? স্টিম পাস করব। গুড। অর্থাৎ স্টিম স্প্রে করলে কি হবে, আমার তোমার কি হবে বলো, মানে ময়েশ্চার অ্যাড হয়ে যাবে, আবার কি তোমার কি এয়ারও মানে আমার হট টেম্পারেচার রাইজ করে দেবে। ঠিক আছে না? তাহলে এখন আসো দেখো, এটা একটু খেয়াল, আমি উল্টা দিকে পরে যাবো। যখন এটা আমরা বলছিলাম এটা হলো কি তোমার হিটিং এন্ড হিউমিডিফিকেশন। ঠিক তোমার চার্টে দেখো, যদি এই যে 0.1 এখানে সমস্ত প্রপার্টিজ গুলো আছে, এখন যদি আমি তোমার স্টিম অ্যাড করে তাহলে কি হবে, তোমার টেম্পারেচার রাইজ করে যাবে, আবার কি হয়ে যাবে তোমার এখানে ময়েশ্চার কন্টেন্ট চেঞ্জ বাইরে গেল, আবার কি হলো তোমার চেঞ্জ হবে। অর্থাৎ বোঝা গেল এই যে ময়েশ্চার আগে ছিল W1, এখানে W2, ময়েশ্চার পয়েন্ট বেড়ে গেল, টেম্পারেচার বেড়ে গেল। বুঝেছো বলো? এই মিস মানে কি, আমি স্টিম স্প্রে করি তাহলে কি হবে, আবার টেম্পারেচার রাইজ করবে, আবার কি ময়েশ্চারের পরিমাণও বেড়ে যাবে। আমরা সাইক্লোমেট্রিক চার্টে কি পরিমাণ এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। বুঝেছো? কারণ দেখুন আমার সমস্ত ডাটাগুলো অ্যাভেলেবল এখানে আছে, কি পরিমাণ হিট দিতে হবে এটা আমরা চলে আসবে। আর এইটা যেটা হলো, এটা যে সাইক্লোমেট্রিক চার্টটা দেখো, যেটা বলছিলাম যে এইটা কি ছিল, কুলিং এন্ড হিউমিডিফিকেশন। দেখো এই যে আমাদের 1 নম্বরে ছিল এটা, এখানে আমাদের ময়েশ্চারের পরিমাণ, কুলিং এন্ড হিউমিডিফিকেশন। দেখো কুলিং, দেখো এখন কি হচ্ছে, দেখো এখন কি করলো আমি, এই যে এখানে যখন কি হলো বলো, আমাদের কুলিং করার ভিতরে দেখো কি হবে, এই দেখো এখানে কি হলো, ময়েশ্চারের পরিমাণ বাড়তেছে, মানে স্প্রে ময়েশ্চারের পরিমাণ বাড়তেছে, আবার টেম্পারেচারও কি ফল করতেছে। বুঝেছো? তোমার ইট মিনস মানে কি, অর্থাৎ কি হলো দেখো এখানে এই যে টেম্পারেচার তোমার কি এখানে আমাদের আসছে, যখন আমি কোল্ড ওয়াটার ই করবো কি হবে, এখানে ময়েশ্চারের পরিমাণ বাড়তেছে, ময়েশ্চারের পরিমাণ বাড়তেছে, আবার কি পরস্পর টেম্পারেচারও ফল করে আসতেছে। তাহলে এইটা হলো আমার সাইক্লো। অর্থাৎ ইট মিনস আমার বলা উদ্দেশ্য এটাই, ফিগারের সাহায্যে আমরা যে কোনো কন্ডিশনে, যে কোনো পজিশনে আমরা এটা যে প্রেজেন্ট কন্ডিশন কি সেটা আমরা কি একটা হলে আমরা ফিজিক্যালি দেখতে পাবো, করসপন্ডিং আমরা কি সাইক্লোমেট্রিক চার্টের সাহায্যে এটা মেজারমেন্ট করতে পারবো, কি পরিমাণ হাউ ইট অকার্স, মানে যে এখানে এনথালপি কি চেঞ্জ হচ্ছে, হিউমিডিটি কি চেঞ্জ হচ্ছে, করসপন্ডিং যে প্রপার্টিজ গুলো চেঞ্জ হচ্ছে, সেটা আমরা কি আমরা এই থেকে সাইক্লোমেট্রিক চার্ট থেকে আমরা মেজার করতে পারবো। ঠিক আছে বলো? আর বাকি যেটা আছে সিম্পল ক্যালকুলেশন গুলো, সেটি পরেরটাতে ওটা দেখাচ্ছিলাম। আর এগুলো যা সিম্পল, তোমার এখানে কি চেঞ্জ হচ্ছে সেটা আর কি, যেগুলো ডেফিনিশন গুলো আছে সেটি আর কি, এই যে কুলিং এন্ড ডিমিউটেশন। ঠিক আছে? কুলিং এন্ড ডিমিউটেশন কি ছিল বলো, যে আমরা কি করব, ঠান্ডাও করব, আবার কি ময়েশ্চার রিমুভ করাবো, ঠান্ডাও আবার কি ময়েশ্চার রিমুভ করবো। সে ধরো এই ফিগারটা দেখো, এই যে প্রথম ছিল 1, এখানে ময়েশ্চার বেশি ছিল, এখন আমরা ঠান্ডা করতেছি, পয়েন্ট 2 তে চলে আসলে কি হবে, আমার কি হবে না, ঠান্ডা করলে আমার ময়েশ্চার কমে আসছে, 1 থেকে 1 2 তে চলে আসবে, ময়েশ্চার রিমুভ হয়ে গেল। ঠিক আছে? বুঝে আসছে বলো? তাহলে এখন এর সাথে তোমার যে যে এইগুলো সিম্পল, এগুলো খুবই সিম্পল। সেন্সিবল হিট ফ্যাক্টর বলতে সেন্সিবল হিট ডিভাইড টোটাল হিট। টোটাল হিট বলতে সেন্সিবল ডিভাইড টোটাল মানে সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট, এই জায়গায় সেন্সিবল হিট ফ্যাক্টর বলে। হ্যাঁ, ল্যাটেন্ট হিট কখন হয়, ওই যে তোমার কনডেন্স করবে বা তোমার ভ্যাপরাইজ হবে, তখন এই যে ল্যাটেন্ট হিটটা অ্যাড করতে হবে, সাউন্ডটা করতে হবে।
এটাকে বলে মানে সেন্সিবল হিট ফ্যাক্টর, মানে সেন্সিবল হিট the টেম্পারেচার ডিফারেন্স আর একটা টোটাল হিট, যেটা সেন্সিবল হিট প্লাস ল্যাটিটিউড, এটাকে বলে তো সেন্সিবল হিট ফ্যাক্টর। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আজকে পড়ার, এগুলো সিম্পল, কোনো ই নাই এগুলোর মধ্যে। এটা তো হলো। আচ্ছা, এখন আসো, একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা যে তোমার যে ডাকতে আমরা একটা দেখাইছিলাম যে তোমার ওই যে রিটার্ন এয়ার যেটা তোমার ঢুকে আসে সেটা কি বলে। এখন এখানে আমাদের কি মানে যে যখন দুইটা এয়ারে মিক্সিং হয়, মিক্সিং মানে কি, একটা হলো যে রিটার্ন এয়ার, একটা হলো তোমার ফ্রেশ এয়ার। আমাদের খেলা ছিল প্রথম যে আমরা ডাক সিস্টেম দেখাইছিলাম যে একটা হচ্ছে তোমার ফ্রেশ এয়ার আর একটা হচ্ছে রিটার্ন, মানে যেটা আমি ইউজ করলাম সেই ইউজ এয়ারটাকে আবার রিইউজ করা, এটা হচ্ছে রিটার্ন এয়ার বলে, যে রিটার্ন এয়ার বা এয়ার কন্ডিশনিং স্পেস। এখন সে ধরো একটা কি হলো, দুই কন্ডিশনের এয়ার আমাদের কি করতেছে, আমার ইনিশিয়ালি ডাক্টের মধ্যে ঢুকতেছে। ধরো এসে ধরো এক নম্বর এসে, যেমন এক নম্বর যেটা এয়ার যেটা রিটার্ন হয়ে আসতেছে সেটা আমরা এটা কি পরিমাণ মাস ফ্লো রেট, টেম্পারেচার কত, এনথালপি কত, হিউমিডিটি রেশিও কত, এই সবগুলো প্রপার্টিজ থাকবে না, এটা কি বলো। অর্থাৎ এই এয়ার যেটা ঢুকতেছে তার যে প্রপার্টিজ গুলো, এখানে আমাদের চারটা প্রপার্টিজ আমরা ধরতেছি, M1, T1, H1, অর্থাৎ যে এয়ারটা তোমার রিটার্ন হয়ে আসতেছে, এই টেম্পারেচার আছে, ফ্লো রেট আছে, তারপরে এনথালপি আছে, আর তাকে ময়েশ্চার পরিমাণ আছে, ময়েশ্চার রেট আছে, হিউমিডিটি রেশিও বা হিউমিডিটি এটা আছে। আবার একটা ফ্রেশ এয়ার যে আমরা এখানে ঢুকাইছি না কেউ, যে M2, T2, H2, মিক্সচার হওয়ার পরে যখন যেটা ফাইনালি তোমার ডাক্তার মিক্সচার হয়ে ঢুকবে, সেটার আবার একটা প্রপার্টিজ আছে, M3, M2, MS, বুঝেছে বলো। এটা হচ্ছে মিক্সিমাম টু স্টিমার এয়ার। এখন এই যে কন্ডিশন যেটা, এটা তোমাদের নো, আমরা এটা জানি এই কন্ডিশনে এয়ারটা এখানে ঢুকতেছে, এই কন্ডিশনে এয়ারটা ঢুকতেছে। এখন মিক্সচার হওয়ার পরে কি কন্ডিশন দাঁড়ায় সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, আমি বুঝাইতে পারছি বলো। অর্থাৎ আমাদের এইটা তো রিটার্ন এয়ার, ডাক্তার রিটার্ন এয়ার, এটাকে আমরা ফ্রেশ এয়ার কিছু ঢুকাই ব্যালেন্স করার জন্য। তখন যখন এখানে আমরা আসবে, এটা লাস্ট ফাইনাল কন্ডিশন গুলো যে তোমার মিক্সচার হওয়ার পরে এটা ক্যালকুলেশনে কিভাবে হয়, বুঝেছো। এগুলো কিছু না, এটা হিট ব্যালেন্স, এটা কি বলো, এটা আমরা আগে দেখে হিট ব্যালেন্স যেটা করছি, দেখো এখানে ভালো করে খেয়াল করো, প্রথম পেশে এখন আমরা মনে করি ময়েশ্চার হিট ব্যালেন্স, ময়েশ্চার। এখন দেখো এখানে যদি W1, এখানে W2, ঠিক আছে, ময়েশ্চার মানে কি, তাহলে এখন মনে করো M1 কেজি এয়ার এখানে ঢুকতেছে, এখানে ময়েশ্চার পরিমাণ করেছে W1 কেজি পার কেজি অফ ড্রাই এয়ার, পার কেজি অফ ড্রাই এয়ার। মোট ময়েশ্চার কি পরিমাণ ঢুকবে পার কেজিতে W1, মোট যদি মানে M কেজি হয় তার টোটাল কত হবে, M into W1, M to W1। আবার দুই থেকে দেখো, এই যে পার কেজিতে যদি W2 হয়, M2 কেজিতে কত হবে, M2 W2, which is equal to কত, M3 W3। জি স্যার। সিম্পল, এটা তো আমাদের টোটাল মাস ব্যালেন্স, ঠিক আছে না, এটা হচ্ছে মাস ব্যালেন্স। তাহলে এখান থেকে এখন W3 কত দেখো, অর্থাৎ M1 W1 M2 W প্লাস M3 হয়ে গেল। এর মানে কি, তাহলে আমরা W3 তো জানা, মানে M1 প্লাস M2 সমান M3, M1 প্লাস M2 সমান, কারণ এখানে M1 ঢুকতেছে, এখানে M2, তো এখানে কি হবে, M3 হবে, দুইটা যোগফল, তাহলে কত হবে এই। তাহলে এখন কি আমি তাহলে বোঝা গেল যে ময়েশ্চারের পরিমাণ এখানে কত, আমরা মানে ময়েশ্চারের যে তোমার হিউমিডিটি সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো এই মাস ব্যালেন্সের। অর্থাৎ প্রথম ডাক্টে কত, মানে যতগুলো ডাক্ট হবে এখান থেকে যেগুলো ডুবে, এগুলো সাম ডিভাইড বাই টোটাল যে মাস, সেটা যা ভাগ লিখে যায় আমরা এখানে ময়েশ্চারের পরিমাণ আমরা বের করতে পারবো, ঠিক আছে। এখন বলো এনথালপি, মানে H1 মানে কি, কিলো জল পার কেজি, নাকি বলো। জি স্যার। এখানে কি পরিমাণ হিট যে ঢুকতেছে পার কেজিতে H1, তাহলে একে মোট কেজি কত, M1 কত, M1 H1, M1 H1, আর এখানে M1 H2, M2 H2, এখানে কি হবে M3 H3। তাহলে এইটা সমান এই দুটা সাম, এই দেখো এই দুটার সাম, তো ফাইনালি কি হবে, এখানে আবার H3 বের করতে হবে, অর্থাৎ M1 H1 M2, এটা হচ্ছে তোমার কি হিট ব্যালেন্স,
এনার্জি ব্যালেন্সের হিট ব্যালেন্সের সাথে আমরা এটা করতে পারি, ঠিক আছে না? এখন এই দুটা তো আমাদের নর্মাল ট্রেডিশনাল আমরা সবসময় এটা করে আসতেছি, এটা পারবো। এখন দেখো টেম্পারেচার ব্যালেন্স, এই যে টেম্পারেচার ব্যালেন্স, এই টেম্পারেচার কি ওইভাবে কি ব্যালেন্স করা যাবে? কারণ দেখুন এখানে যেটা বলছি যে পার এই যে টেম্পারেচার T1 এটা ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে না? এটা এখন বলো শুধু অনলি ফর এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য, ভালো করে খেয়াল করো, এই ব্যালেন্সটা আমরা অন্য কোথাও ইউজ করতে পারবো না, শুধু এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য এটাকে মানে প্রোভাইড করা হয়েছে। সেটা হলো জাস্ট লাইক দিস, এই যে M3 T3 সমান M1 T1 to M2 A2, এই যে লিখা। Ignoring the effect of moisture from the energy balance equation, the air temperature of the mixed steam can be approximately by the following equation. বুঝে আসছে বলো? যেখানে আমরা মাস ব্যালেন্স, এনার্জি ব্যালেন্সের সাথে টেম্পারেচারটা আমরা এইভাবে করতে পারবো। এটা কি বলো? এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর ইট ইজ অনলি ফর এয়ার কন্ডিশনিং। এটা কিন্তু অন্য কোথাও এটা ইউজ করা যাবে না। বুঝে আসছে? এই ব্যালেন্স দিয়ে আমরা অন্য কোনো হিট ট্রান্সফার কোথাও ইউজ করতে পারবো না, কিন্তু আমরা এয়ার কন্ডিশনিং এর জন্য এটাকে ইউজ করা হয় এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে, এটা হচ্ছে সিম্পলিফাইড জন্য, সিম্পলিফিকেশনের জন্য এটা করা। বুঝে আসছে বলো? তা বোঝা গেল, আমরা তাহলে বোঝা গেল যে দুইটা বা একাধিকের মিক্সচার যদি হয় তাহলে আমরা ফাইনালি কি স্টেট দাঁড়ায়, তাহলে কি হয়? ফাইনাল স্টেট কি? W3S3T3, এটা আমরা ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক কি না ভাই বলো? বুঝে আসছে বলো? যেমন ফর একটা এক্সাম্পল, একটা দেখেন, একটা এক্সাম্পল আছে, কি লিখছে? 1 kg of air at 25 degree এত কেজি is mixed with 3 kg of air at 41 degree Celsius and এত কেজি আর কেজি ড্রাই এয়ার, মোয়াইশ্চার পরিমাণ from the mixture M. What is the condition of it? বুঝে আসছে বলো? অর্থাৎ এখানে 1 কেজি, এখানে 3 কেজি, দুইটা ডাক থেকে দিক থেকে আসলো, মিক্সার হওয়ার পরে এম তে চলে আসলো। এখন এম এর কন্ডিশন কি? এই কন্ডিশন বলতে ভালো, যদি কোনো সময় প্রবলেম থাকে, কোনো প্রবলেম থাকে পরীক্ষায়, ওই কন্ডিশন বলতে কিন্তু ওই চারটা প্রপার্টিসকে বোঝাচ্ছে। বুঝেছে বলো? আমি বলতে কন্ডিশন বলতে কিন্তু ওই চারটা প্রপার্টিসকে বোঝাচ্ছে। তোমার চারটা প্রপার্টিস ক্যালকুলেশন করতে হবে। কি কি বলো? ময়েশ্চার, এনথালপি, আর কি মাস, আর কি বলো? টেম্পারেচার। এই চারটা প্রপার্টি আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখন দেখো সিম্পল, তাহলে দেখো এখানে এই যে এম এ কত 1 কেজি আর এম বি কত 3 কেজি, ময়েশ্চার কত দেখো এখানে 0.02, এখানে এই যে 0.012, এই যে বসায় দাও, তাহলে আমরা ফাইনালি কত আসবে সেটা পেয়ে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। এখন আছে টেম্পারেচার, ওই দেখো টেম্পারেচার দেওয়া আছে, এই একটা টেম্পারেচার দেওয়া আছে, সুতরাং ফাইনাল টেম্পারেচার আমরা এখান থেকে বের করে এই যে টেম্পারেচার বের করি। ঠিক আছে? আর বাকি রইল কি বলো? এনথালপি। ঠিক আছে? এখন দেখো এনথালপি যদি করতে চাও তাহলে একটা হইতে পারে, কি করতে পারো, যে আমার দেখো এই যে ফর্মুলা যেটা দেওয়া আছে এখানে, এই যে আমরা এই সাইজে আমরা এই যে তোমার চার্টের সাইজে আমরা কি বলো, এটাকে বলে হ্যাঁ সাইক্লোমেট্রিক চার্টের সাইজে কি আমরা এটা বের করতে পারি। দেখো এখানে অর্থাৎ আমি যেহেতু আমাদের ড্রাইভার টেম্পারেচার দেওয়া আছে না, ওই যে টেম্পারেচার বের করলাম, তারপরে কি হয়েছে আমার ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, এই দুইটা যেখানে কন্ট্যাক্ট করবে সেখান থেকে আমরা এনথালপি বের করতে পারি। বুঝেছো? আরেকটা হইতে পারে যে আমরা সরাসরি সব মানে অর্থাৎ এখানে যে কোনো তোমার যে এখানে তো আমাদের টেম্পারেচার দেওয়া আছে, তারপর কি ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, আমরা কিন্তু সরাসরি তোমার চার্ট থেকেও বের করতে পারি সব। অর্থাৎ আমরা ফর্মুলা দিয়ে করতে চার্ট থেকেও বের করা যাবে। কেন বলো? অর্থাৎ যেহেতু এখানে প্রত্যেকটা যে দুইটা তিনটা করে ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো দুইটা ইউজ করে আমরা পয়েন্টটা লোকেশন করলে ওখান থেকে পাওয়া যাবে। ফর দ্য টেম্পারেচার আর হিউমিডিটি দেওয়া আছে, টেম্পারেচার আর হিউমিডিটি কনসিডার করি, দেখে এনতে পাবে। এই দেখো এই যে 25 ডিগ্রি সেলসিয়াস, এই যে হিউমিডিটি, হ্যাঁ এই যে হিউমিডিটি, তাহলে দেখো একটা পয়েন্ট পেয়ে গেলাম, আবার বি পয়েন্ট পেয়ে গেলাম, মিক্সার হয়ে গেলো কি এম। এখন এই মিক্সারের জন্য যেটা করতে হবে, তোমার একটা তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। নিয়ে যখন তুমি এখানে এই টেম্পারেচারটা করো, টেম্পারেচারটা বসাই দিয়ে এখানে কাট করে দাও, তাহলে ফাইনালটা বাকিগুলো পেয়ে যাবে। আমি বুঝাইতে পারছি পারিনি জানি না। সে ধরো আমি এ বসাই দিলাম, বিও বসাইলাম, আমাদের টার্গেট তো এম, এম এ আমাদের প্রপার্টিস গুলো কেমনে বাইর করবো, তাহলে একটা আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মধ্যে করবো, করার পরে যে সে ধর আমি টেম্পারেচারটা করলাম, টেম্পারেচার এখানে বসাই দিলাম, বসাই দিলে কি হয়ে যাবে, এবং ডাইরেক্টলি আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দিলে লোকেশন পাই, লোকেশন পাবলে সমস্ত প্রপার্টিস বের করতে হবে। ঠিক ওরকম যদি শুধু ময়েশ্চারটা ক্যালকুলেশন করো, যে কোনো একটা ময়েশ্চার ক্যালকুলেশন করে আবার এটা কাট করো, তাহলে এখান থেকে বাকি প্রপার্টিস পেয়ে যাবে। বুঝে আসছে বলো? অর্থাৎ যে কোনো একটা প্রপার্টি আমরা ক্যালকুলেশন করলে আমি এখানে
সেট করে দেই, করসপন্ডিং এট কাট করে দেই, তাহলে এইটা যে আমাদের ফাইনাল লোকেশন অফ দ্য মিক্সচার। এখানে যত প্রপার্টিজ গুলো আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। বুঝতে পারছি বলো? তাহলে বোঝা গেল যে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করতে পারবো, আবার কি তখন একটা, আবার কি আমরা যদি চার্ট ইউজ করি তাহলে করতে পারবো। শুধু একটা আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যে আমরা এখানে একটা ডাটা কনসিডার করতে পারি, বাকি আমাদের সমস্ত ডাটাগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে? এইগুলো মোটামুটি এখানে ওই প্রবলেম গুলো এখানে দেওয়া আছে বিভিন্ন ভাবে, এগুলো তোমরা ক্যালকুলেশন করবে। এই তো হলো মোটামুটি, ঠিক আছে? তো তাহলে মোটামুটি আমাদের যে সাইক্লোমেট্রিক যে অ্যানালাইসিস গুলো করলো, এখানে ছোট ছোট প্রবলেম থাকতে পারে, এটা করে নিবে আর ওই প্র্যাকটিস করবে। ছোট ছোট প্রসেস গুলো থাকে, ওই যে পুরানো প্রশ্নগুলো দেখবে শুধু প্রসেস গুলো থাকে, একটা বা দুইটা প্রসেস থাকে, এটা কিভাবে তোমার কাজ করে সেটা দিবা, আর যদি প্রবলেম থাকে সেটা করে নিবে। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে যেটা আমরা এখন যেটা কমফোর্ট এয়ার কন্ডিশনিং এর জন্য যে আমাদের কি কি ধরনের আমাদের ডিজাইন ডে ক্রাইটেরিয়া কি থাকবে, কিভাবে কোন লোড ক্যালকুলেশন করবো, সেটা আমরা আবার প্র্যাকটিস করবো। ঠিক আছে? তোমাদের জন্য ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর আসসালামু আলাইকুম স্যার। স্যার বলো। স্যার ওই আমাদের অ্যাসাইনমেন্টের নোটিশটা দেওয়া হয়নি স্যার। দিব তো, এটা বৃহস্পতিবার না? জি স্যার, মানে ডিলে। তুমি জানায় দাও। আমি দিব। কোন লেকচার থেকে কোন লেকচার স্যার? ও লেকচার না, শুধু ওইটা, ওই যে তোমার ডাক ডিজাইন। আচ্ছা স্যার। শুধু ডাক ডিজাইনের যে এক্সাম্পল গুলো আছে না, জি স্যার। ওগুলো প্র্যাকটিস করবে। স্যার বৃহস্পতিবার স্যার ওই মানে আমাদের 9টা থেকে 10টা এই টাইমে? হ্যাঁ, ওইটাই হবে, 9টা থেকে 10টা। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওই ডাক ডিজাইন গুলো প্র্যাকটিস করার। ইনশাআল্লাহ। আচ্ছা।